এবার আফগানিস্তান প্রসঙ্গে আলোচনার জন্য রাজধানী ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সাবেক রাষ্ট্রদূত এস.এম. রাশেদ আহমেদ চৌধুরী। আপনাকে স্বাগত। শুরুতে জানতে চাচ্ছিলাম, তালেবান আফগানিস্তানে ক্ষমতা গ্রহণের পর এখন দক্ষিণ এশিয়ার দেশগুলোর আন্তঃসম্পর্কে ও রাজনীতিতে কতটুকু প্রভাব পড়তে পারে? ধন্যবাদ। প্রথমে আমি এটা পার্সপেক্টিভে, ইতিহাসের পার্সপেক্টিভ, আমার নিজ অভিজ্ঞতা, কসোভো অন্য এখানে আমি চাকরি করেছি। তো প্রেসিডেন্ট বাইডেন যখন সিদ্ধান্ত নেয় মার্কিন সৈন্য প্রত্যাহার করার জন্য, একটা খুবই এক্সপিরিয়েন্স পলিটিশিয়ান, অনেক বছরের, সে একটা ঐতিহাসিক শিক্ষার কথা বলল যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এই যে উইথড্রল, এটা হচ্ছে there is no military solution to such complex political problem. কোনো মিলিটারি সলিউশন নাই। এটা তার অভিজ্ঞতা হয়েছে। এত বছর, ডিকেডস অফ আমেরিকান প্রেজেন্স, হিউজ ইনভেস্টমেন্ট, অনেক ইনভেস্টমেন্ট করেও তারা তালিবানকে ঠেকাতে পারে নাই। আর আপনি রাজনৈতিক কথা যদি বলেন, আজকে অনেকে হিউম্যান রাইটস নিয়ে কান্নাকাটি করছে। আশরাফ গানি কে? আশরাফ গানি ছিল একটা মার্কিন যুক্তরাষ্ট্র সিটিজেন। ও আফগানিস্তান নাগরিক ছিল না, সে একটা ইন্টারন্যাশনাল সংস্থায় চাকরি করত। তাকে এনে বসানো হলো সেখানে, তখন সে আফগানিস্তানের ন্যাশনালিটি নিল প্রেসিডেন্ট হওয়ার জন্য। আচ্ছা, আপনি অবজেক্টিভ রেকর্ড পড়েন। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েস্টার্ন কান্ট্রি সবার বন্ধু, বাংলাদেশি, আমরা ডিপ্লোম্যাট, কিন্তু আমি আপনাকে ফ্যাক্টস বলছি, ইতিহাসের ফ্যাক্টস গুলো, শিক্ষাগুলো। এটা হচ্ছে যে দুইটি ইলেকশন যে হলো, সেটা বিতর্কিত ইলেকশন বাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যে এটা ফ্রি ছিল না, যে আশরাফ গানি ইলেকশন করলো। তারপরে তার সরকারের সুশাসন ছিল না, কারাপশন ছিল, জনগণ তেমন সন্তুষ্ট ছিল না তার উপরে। এবং একদিকে আপনার মানে এই জিনিসটা অনেক ইন্টারন্যাশনাল অবজারভার ওভারলুক করছে। আজকে তাদের দরকার কি জানেন? ইনফ্রাস্ট্রাকচার, ওদের ইকোনমিক ডেভেলপমেন্ট দরকার। এগুলো কিছুই হয় নাই, এবং যার জন্য তাদের প্রায়োরিটি ডিফারেন্ট। এখন যেভাবে তালিবান আসছে, এবং তালিবান বারবার এশিওর করছে যে কোনো ব্লাডশেড হবে না, এবং তারা সবাই চাচ্ছে যে একটা রাজনৈতিক সমাধান হোক। তো আমরা ওই দেশে, আপনি যতই চেষ্টা করেন, আমরা বিদেশি শক্তি হয়ে, আমরা বিদেশিরা এসে একটা রাষ্ট্রকে, আমরা একটা সরকারকে চালাতে পারবো না। জনগণ চালাবে। কিভাবে চালাবে? হ্যাঁ, ভুলভাল হবে, তালিবানদের ভুল হবে, তাদের ভুল হবে, অন্য সরকার আসবে। কিন্তু আমরা যদি মনে করি যে লিডার, দেখেন এই যে লিডার পালায় গেল, যদি সে সত্যিকার লিডার হতো তাহলে সে পালাতো না। সে যেরকম বাংলাদেশের মুক্তিযোদ্ধা বলেন, অন্য কোনো দেশের, ভিয়েতনামের ইতিহাস দেখেন, সব দেশের ইতিহাস দেখেন, লিডাররা পালায় না। 2 নম্বর আপনি দেখেন, এই যে ফরেন প্রেজেন্স, ফরেন ইন্টারভেনশন, মিলিটারি ইন্টারভেনশন, আফগানিস্তান থেকে আরম্ভ করে 9/11-এর পরে, 9/11 ইতিহাস দেখেন, ওটা রিসার্চ করে যে এটা 9/11টা কে করেছিল। তারপরে আপনার সিরিয়া, ইরাক, লিবিয়া, এ দেখেন যে হিউম্যান রাইটস, গণতন্ত্রের জন্য তো ইনভেট করা হলো। কি হিউম্যান রাইটস পেল তারা, আর কি হিউম্যান রাইটস ভায়োলেশন হলো। আবু গারা প্রিজনের ক্ষেত্রে তালেবান যেহেতু এখন ক্ষমতায় আসছে, তাহলে নতুন কি কর্মপন্থা তারা অবলম্বন করতে পারে, বা বৈদেশিক যে সম্প্রদায় রয়েছে, আন্তর্জাতিক গোষ্ঠী, তাদের সাথে সম্পর্ক তারা কিভাবে উন্নত করতে পারে, সে বিষয়ে আপনি কি বলছেন? তারা তো অনেকদিন থেকে, আপনি দেখেন যে এই যে ডায়লগ চলছিল, দোহা ডায়লগে, ওখানে অনেক ডায়লগ হলো অনেক দেশের সঙ্গে, তাদের চায়নাতে গেল, অন্য অন্য দেশের সঙ্গে, ওয়েস্টার্ন কান্ট্রির সঙ্গে। এখন ওদের নিশ্চয়ই আমরা আশা করব যে তাদের যেটা যেটা যে আগেকার যে রুল ছিল, এখন তারা বলছে যে ইসলামিক যদি সিস্টেমও হয়, মেয়েদের শিক্ষা তারা ইয়ে করবে না। তো এখন অনলি থিং ইজ যে ওদেরকে একটা চান্স দিতে হবে, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে সিনসিয়ার ভাবে। এখানে আমরা যদি ওদেরকে সন্ত্রাসী ডাকি, এবং আমরা নিজে কোনো একটা গন্ডগোল করতে চাই, ধর্মের কথা যদি বলেন, বড় বড় গণতান্ত্রিক দেশে কিন্তু তারা, আজকে আমরা দেখছি মিসইউজ অফ পলিটিক্স ফর রিলিজন, ফর পলিটিক্যাল পারপাসেস। সংখ্যালঘুদের রাইটস গুলো যদি আপনি বলেন, বড় বড় গণতন্ত্র দেশে ভায়োলেট হচ্ছে। ব্ল্যাক মুভমেন্ট ছাড়া আপনি তো দেখতে পারতেছেন জেনোসাইড নেক্সট ডোর, মিয়ানমার থেকে আরম্ভ করে।
তো এগুলো বড় বড় বুলি না ইয়ে করে এখন আমাদেরকে সমস্ত ইন্টারন্যাশনাল কমিউনিটি হ্যাজ টু কাম ফরওয়ার্ড। আমি রিকোয়েস্ট করব ফর্মার কলোনিয়াল পাওয়ার লাইক ব্রিটেন আদার্স যে ওই যুগটা হোয়াইট ম্যানস বার্ডেন ইজ ওভার। এখন আপনারা মেহরবানি করে আপনারা ওইটা ছেড়ে দেন। ইসলামিক হোক, যেই রাষ্ট্র হোক, খ্রিস্টান হোক, বুদ্ধিস্ট হোক, আপনারা সবাই সহায়তা করেন, তালিবানকে সহায়তা করেন। জনাব রাশেদ আহমেদ চৌধুরী, একটি বিষয় জানতে চাচ্ছি যে আন্তর্জাতিক সম্প্রদায় সহ অনেকেই সমালোচনা করে বলছেন যে তালেবান ক্ষমতায় আসলে দক্ষিণ এশিয়ায় উগ্র সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়তে পারে। আপনি এই শঙ্কার বিষয়ে কি বলবেন? এখন দেখেন এটা 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 বলা তো আপনি যে সন্ত্রাসী কথা বলছেন, আমরা তো সন্ত্রাসী ইতিহাস যদি দেখেন, যখন আফগানিস্তানে বম্বিং হলো, আফগানিস্তান হলো, তখনই তো আল কায়দার জন্ম কখন হলো? তারপরে আপনার আইসিসি জন্ম কখন হলো? যখন এই বিদেশি শক্তিরা এসে অন্য দেশ নিল। তো এদের তো জন্ম আপনারা দিয়েছেন। আজকে আপনারা জন্ম দিয়েছেন, তালিবান জন্ম কে করেছে? এই মার্কিন যুক্তরাষ্ট্র আর পাকিস্তান আইসিআই মিলে ওই সোভিয়েত ইউনিয়নকে ঠেকাবার জন্য, তাই না? এই হলো ইতিহাস। এখন আপনারা একটা বেবি, আপনারা একটা জন্ম দেবেন, তারপরে বলবেন যে বেবি ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে। তো প্লিজ ডোন্ট ডু দ্যাট। আপনি এটা পিসফুলি নেগোশিয়েট করে একটা জায়গায় আসেন। আপনারা অন্য দেশে ইনভাইট করেন না। এই রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ইনভাইট করছে, তারপরে আপনারা ইনভাইট করলেন অনেক দেশ যারা একটা ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড নাই। তো ওসব দেশ আনস্টেবল হয়ে গেছে। সাদ্দাম হোসেন খারাপ ছিল না, ভালো ছিল, এটা হচ্ছে জনগণ ইয়ে করবে। আজকে এই জনাব রাশেদ আহমেদ চৌধুরী, শান্তিপূর্ণ সমাধানের যে কথাটি আপনি বলছিলেন, তো সেই হিসেবে তালেবান সরকারের প্রতি বাংলাদেশের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি যে ইতিহাস থেকে, যেহেতু বাইডেন নিজে বলল যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা শিক্ষা হয়েছে যে there is no military solution। এক মিলিটারি সলিউশন না হলে পলিটিক্যাল সলিউশন করতে গেলে আপনারা সহায়তা করুন। মার্কিন যুক্তরাষ্ট্র বাইডেনকে আমরা ধন্যবাদ জানাই। তাকে বাংলাদেশ ওটা বোঝায় যে দেখো, রিজিয়নাল স্টেবিলিটির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ইউএসএ, পাকিস্তান, ইরান, চায়না, রাশিয়া, ইন্ডিয়া, সবাই আমরা যদি একটা কনস্ট্রাকটিভ মনোভাব নিয়ে আসি যে তালিবান এখন জয়ী হয়েছে সেখানে, ওই যে গভর্নমেন্ট রাশেদ আহমেদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে এই বিষয়ে আলোচনা করার জন্য।